অনেকের অ্যাকুরিয়ামে কিন্তু অনেক বন্ধুরা চিড়িয়াখানা করে রেখেছে, এই কিন্তু হঠাৎ করে দেখা যায় যে নিশ্চুপ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, মানে পুরো পেট ফুলে যায়, মাছ অনেক সময় বমি করা শুরু করে। এই দেখুন, এই প্যারটটাকে আমরা এর সাথে রাখার চেষ্টা করছি, দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যা, কি হলো? হঠাৎ করে আমার মাছটা মারা গেল। এই তো কিছুক্ষণ আগে দেখলাম ঘোরাফেরা করছে, এই তো কিছুক্ষণ আগে খাবার দিয়ে গেলাম, এই তো কাল রাত্রে ঠিক ছিল, এই তো দুজনে একসাথে খেলছিল। এগুলোই হয় আমাদের সাথে যখন দুর্ঘটনা ঘটে, আর যখন হঠাৎ আমাদের মাছ মরে যায়, তখন আমরা সো কল্ড এই ডায়লগগুলোই দিয়ে থাকি যে এই তো সব ঠিক ছিল, হঠাৎ কি হলো। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমি কথা দিয়েছিলাম যে আজকে এমন একটা এপিসোড করব যেখানে আমি আপনাদের জানাবো যে মাছ হঠাৎ কেন মরে যায়। হঠাৎ মাছ মরে যায়, এটা তো মাছের ইচ্ছা না, হয়তো আমাদেরই কিছু ভুল ভ্রান্তি। এমনি 5-6টা খুব ইম্পর্টেন্ট রিজন এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো একটা একটা করে, আর সাথে কিছু মাছও দেখাবো। তাই চলুন, ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই জিনিসগুলো যদি আমরা জেনে নিই তাহলে কিন্তু যা কি হলো এই ব্যাপারটা আমাদের আর বলতে হবে না। চলুন ভিডিও শুরু করব। যারা নতুন বন্ধু, যদি ভিডিও দেখার পর ভালো লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম পয়েন্ট আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব যে মাছ হঠাৎ মরে যাওয়ার পেছনে কারণ কি থাকে, তো সবার আগে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটার প্যারামিটার। শুধু আলোচনা করব না, কিছু দেখাবো কেন প্রয়োজন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো ফার্স্ট পয়েন্ট নিয়ে চলুন ডিটেলসে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের একটা ফিশ রুমে, আর যেখানে চলছে সাইফুনিং এর কাজ। এই দেখুন ময়লা পড়ে আছে এবং এটা সাইফুনিং এর কাজ চলছে, ঠিক আছে। তো আমরা যেটা অনেক সময় করি কি, নিয়ম করে ওয়াটার চেঞ্জ করি না। এটা মানতে খারাপ লাগলো, একদম বাস্তব কথা। আমরা যে নিয়ম করে প্রতিদিন না হলেও হবে, কিন্তু আমরা যে সপ্তাহে একদিন, কেউ 2 দিন, কেউ 10 দিনে একবার যে ওয়াটার চেঞ্জটা করি, সেটা কিন্তু আমরা নিয়ম মেনে করি না। কেন করি না? কারণ অনেক সময় আমরা বলি যে এই তো মাছ তো বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে, বা অ্যাকুরিয়াম তো দেখলাম পরিষ্কারই আছে, তো আমরা অনেক সময় এটা দেখে বা ভেবে ওয়াটার চেঞ্জ করি না। এখানে সুমিত আছে আমাদের সাথে। সুমিত, ওয়াটার চেঞ্জটা এই যে রেগুলার কেন করা প্রয়োজন? কেন করা উচিত, কেন আমরা খালি চোখে অ্যামোনিয়া লেভেল কি বাড়ছে না অনেক সময় জলের কন্ডিশন খারাপ হয়ে গেলে সেটা বুঝতে পারি না, জল তো ক্লিয়ার, কিন্তু প্রবলেমটা হলো ওখানেই। আচ্ছা, জলের যে প্যারামিটার আছে সেটা ঘেটে যেতে পারে, ওতে প্রবলেম হতে পারে, অনেক জলের গোলমাল হতে পারে। তাহলে যেটা সুমিত বললো, থ্যাংক ইউ সুমিত, যেটা সুমিত বললো যে আমরা খালি চোখে কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে জলের প্যারামিটার ঠিক আছে কিনা। কেন বুঝতে পারি না? কারণ অনেক সময় তো আমরা খাবার দিলাম মাছকে, ঠিক আছে, মাছকে খাবার দিলাম, মাছ খেলো, খাওয়ার পর মাছটা হয়তো বমি করেছে। এবারে যে খাবারটা তো বার করলোই, সাথে ওর মুখের ময়লা ওগুলো বার করে দিল। কোনো সময় দেখা যায় অত্যাধিক পটি করেছে। এবার সেগুলোকে যেহেতু আমরা দেখছি যে এমনি জল পরিষ্কার আছে, কিন্তু যে পটি পড়ে আছে বা সে যে খাবারটা বার করে দিয়েছে, ওগুলো ওভাবেই ট্যাঙ্কের মধ্যে পড়ে থাকে, এবং ফলত ধীরে 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 ট্যাঙ্কের যে প্যারামিটার, জলের যে প্যারামিটার, সেটাকে নষ্ট করে দেয়। আর ফলত হঠাৎ করে দেখা যায় এই সুন্দর মাছ, এই দেখুন ঘুরে বেড়াচ্ছে আরামসে, এই কিন্তু হঠাৎ করে দেখা যায় যে নিশ্চুপ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। হঠাৎ করে যে আমাদের মাছকে আমরা হারিয়ে ফেলি, মারা যায়, তার পেছনে টেম্পারেচার একটা বড় কারণ। অ্যাকুরিয়াম টেম্পারেচার, যেটা আমরা হিটার বা থার্মোস্ট্যাট বা থার্মোমিটার দিয়ে মেজার করি, তো সেই ব্যাপারে এই পার্টে আলোচনা হবে। এবার আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন এখানে আমরা থার্মোস্ট্যাট ইউজ করছি, ঠিক আছে, বা আমরা হিটারও বলি চলতি ভাষায়। আচ্ছা, এই ট্যাঙ্কে দেখুন এখানেও কিন্তু আছে, এই দেখুন, ঠিক আছে। ঠিক এর নিচে দেখুন গোলফিশ ট্যাঙ্ক, এখানে কিন্তু কোনো থার্মোস্ট্যাট বা হিটার নেই, ভালো করে দেখুন। আচ্ছা চলুন আরেকটা অ্যাকুরিয়াম দেখাই। এই যে সিকলেট ট্যাঙ্ক, এখানেও কিন্তু কোনো থার্মোস্ট্যাট বা হিটার নেই, এই দেখুন। ওকে, আমরা কি দেখলাম ভিডিওতে, যে কিছু অ্যাকুরিয়ামে থার্মোস্ট্যাট বা হিটার আছে, আর কিছু অ্যাকুরিয়ামে কিন্তু আমরা কোনো হিটার দিইনি। এইখানেও কিন্তু আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি। প্রথম জিনিস হচ্ছে, অনেক সময় যে মাছের যে সময়ে থার্মোস্ট্যাট দরকার, সেই সময় আমরা সেটা ইনস্টল করি না। মাছ যেহেতু নর্মাল ঘুরে বেড়াচ্ছে, আমরা সেইভাবেই কাজ চালিয়ে দিই। যখন মাছ একেবারে নিচে গিয়ে বসে যাচ্ছে, অ্যাবনর্মাল বিহেভ করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, এখন হয়তো ইনসার্ট করি বা সেটা সেট করি। আবার অনেক সময় থার্মোস্ট্যাট কোন মাছের লাগবে না সেটাও আমরা জানার চেষ্টা করি না। আমাদের কাছে যে মাছই থাকুক, যেহেতু শীতকাল পড়েছে বা যেহেতু বর্ষার সময় একটু টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, ব্যাস আমরা একটা থার্মোস্ট্যাট গিয়ে সেট করে দিই। আমরা এটা জানারই চেষ্টা করি না যে ওই থার্মোস্ট্যাটটা ওই মাছটার জন্য প্রয়োজন কিনা, মানে ওই মাছটা কি টেম্পারেচারে থাকে, আদৌ কেউ থার্মোস্ট্যাট লাগবে কিনা, সেটা আমরা জানার চেষ্টা করি না। এবং আরেকটা জিনিস, অনেক সময় যখন আমরা শীতকাল থেকে গ্রীষ্মকালের দিকে আসে, মানে ধীরে ধীরে যখন গরম পড়ে, তখন কি হয়, আমাদের থার্মোস্ট্যাটটা অনেকে বার করে দেয় যে এবার তো গরম পড়ছে,
তো সেখানেও একেবারে একটা টেম্পারেচার থেকে হুট করে থার্মোস্ট্যাট অ্যাকুয়ারিয়াম থেকে বার করতে নেই, সেটাও পার্ট বাই পার্ট। তো এই যে জিনিসগুলো, টেম্পারেচারের এই যে সিস্টেমগুলো, প্যারামিটারগুলো, ধাপগুলো, এগুলো আমরা জানি না বলেও কিন্তু অনেক সময় আমাদের মাছ সাডেনলি এক্সপায়ার করে যায়। মাছ মারা যাওয়ার পিছনে, আর হঠাৎ যদি মারা যায় তার পেছনে একটা বড় কারণ হচ্ছে ফিডিং, খাওয়া দাওয়া। মাছ কম খেলে যেমন প্রবলেম, তার থেকেও বেশি প্রবলেম হয় মাছকে যদি ওভার ফিড করিয়ে দেওয়া হয়। কি হয় বোঝাচ্ছি, আমি এখানে বলবো একটু আস্তে। এখানে যেমন দেখুন দু রকমের মাছ আছে, এক আছে একটা গোল্ডেন হেলমেট অ্যারোয়ানা আছে, আর এখানে দেখুন স্টিং এর কিছু ভ্যারাইটি আছে। এবার কি হয়, বেশিরভাগ সময় আমরা খাবার নিলাম, খাবারটাকে ধরলাম, দিয়ে দিলাম, চলে গেলাম। এতে কি হয়, এক শ্রেণীর মাছ বেশি খেয়ে নেয় যারা খুব অ্যাক্টিভ। যেমন এই স্টিংরেটা এই ট্যাঙ্কে খুব অ্যাক্টিভ, এই যে অ্যালবিনো পার্ল স্টিংরেটা দেখছেন, এ খুব অ্যাক্টিভ। খাবার পড়ার সাথে সাথেই নিচে যা পড়বে এ পুরোটা সাবার করে দেয়। অ্যারোয়ানা গুলো আছে, কিন্তু অ্যারোয়ানারা ততক্ষণই খেতে পারবে যতক্ষণ খাবারটা নিচে না আসে, নিচে আসলেই অ্যাগ্রেসিভলি খেয়ে নেবে। এবার কি হয়, অনেক সময় অনেক বন্ধুরা আছে যারা হয়তো একটু ব্যস্ত, যারা এগুলোতে নজর দেয় না, তো খাবার দিয়ে চলে যায় এবং দেখা যায় কোনো একটা মাছ কোনো একটা সময় এত বেশি ফিডিং করে নেয়, কারণ ওরা কিন্তু জানে না কোথায় থামতে হবে, ওটা আমাদের বুঝতে হবে যে আমাদের বুঝে খাবারটা ডিস্ট্রিবিউট করতে হবে, খাবারটা দিতে হবে। ফলত এখানেও কিন্তু অনেক সময় ওভার ফিডিং এ মাছ শ্বাস নিতে কষ্ট হয়, মানে পুরো পেট ফুলে যায়, মাছ অনেক সময় বমি করা শুরু করে, জলের প্যারামিটার বিগড়ে যায়, যেটা আমি একটু আগে বলছিলাম, এখান থেকেও কিন্তু সাডেন ডেথ হয়। এবং আরেকটা জিনিস যেটা কি হয়, যে ধরুন এখানে যেমন প্যারোটের কিছু স্টক আছে, ঠিক আছে, এবার এখানেও সেম হয়, আমরা অনেক সময় একবারে খাবার দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখুন একটু বড় সাইজেরও প্যারট আছে, একটু ছোট সাইজেরও প্যারট আছে, ঠিক আছে। অনেকের অ্যাকুরিয়াম, এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকের অ্যাকুরিয়ামে কিন্তু অনেক বন্ধুরা চিড়িয়াখানা করে রেখেছে। চিড়িয়াখানা মানে এত রকমের মাছ, মানে যতটা জায়গা পেরেছেন মাছ ভরতে গেছেন। এটা কিন্তু ভাবেননি যে সবাইকে আমি ঠিকভাবে খাবারটা খাওয়াতে পারবো। তো মাছ কিন্তু এই জন্য মরে যে সবাইকে আমরা ঠিকভাবে খাবার খাওয়াতে পারি না, যতজন আমাদের অ্যাকুরিয়ামে আছে। ওই জন্য লিমিটেড মাছ রাখুন। তো আমি যেটা বলছিলাম যে প্যারটের মধ্যে ছোট প্যারটও আছে, বড় প্যারট আছে। এবার আমরা কি করলাম, খাবার দিয়ে দিলাম। বড় প্যারটরা কম্পারেটিভলি অ্যাগ্রেসিভলি খাবে, এবং কি হয়, ওই খেতে গিয়ে এরা নিজেদের মধ্যে মারপিট করবে, এবং মারপিট করে অনেক সময় দেখা যায় যে সাডেনলি মাছ মারা গেছে। আমি একটু আগে বলছিলাম না ভিডিও শুরুতে, এই তো দেখলাম খাবার খাচ্ছিল, এই তো মাছ মারা গেল। তো খাবার খেতে গিয়ে এদের মধ্যে যে ফাইট হয়, বিশেষ করে আপনি আফ্রিকান চিকলেট বা মালাবি চিকলেটও দেখবেন, ওই জন্য আমরা বলি 2 থেকে 3 বার খাবার দিতে, কারণ ওদের মধ্যে একটু অ্যাগ্রেশন বেশি থাকে। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে টাইম অফ ফিড বুঝে খাবার দিতে হবে, এবং সবাই খাবারটা পাচ্ছে কিনা সেটা মাথায় রাখতে হবে, মাছের মধ্যে মারপিট করছে কিনা সেটা মাথায় রাখতে হবে, প্লাস আপনাকে দেখতে হবে যে খাবারের কোয়ান্টিটিটা, খাবারের কোয়ালিটিটা সেটা, কারণ খাবারের কোয়ালিটি যদি খারাপ হয়, দীর্ঘদিন আমরা পুয়ার কোয়ালিটির খাবার খাওয়ানোর জন্য কিন্তু মাছ সাডেনলি মারা যেতে পারে। এবারের পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং লাগবে এই ভিডিওটা, যে পার্টটা এবার আমরা আপনাদের দেখাবো। তার আগে যারা নতুন বন্ধু এবং যারা পুরনো বন্ধু, ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পার্সোনালি আমি দেখি এবং সেই অনুযায়ী চেষ্টা করি আগামী দিনে ভিডিওগুলো তৈরি করার। এবং অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন, ভিডিও ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক যেখানেই দেখছেন, ফলো বা সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রতি সপ্তাহে নিয়ম করে নিয়ে আসি। আপনাদের একটা মাছ দেখাচ্ছি প্রথমে, প্ল্যাটিনাম এলিগেটর গার্ড। দেখুন প্ল্যাটিনাম এলিগেটর গার্ড, দেখুন মাছটাকে সাদা ধবধবে। তো আমাদের বাড়িতে কি অনেক সময় এমনি একটা মাছ থাকে, দারুণ সুন্দর মাছ। এবার এই মাছটার সাথে এই দীর্ঘদিন থাকার পর, একা থাকার পর আমাদের মনে হয় কি যে এবার না এর সাথে কিছু একটা অ্যাড করে দিই, মানে একা একা আছে তো আইবুড়ো মাছ, এবার একে দিয়ে দিই, এর সাথে কোনো মাছ একটা অ্যাড করে দিই। এখানে আমরা মারাত্মক ভুল করি। এর সাইজ অনুযায়ী কোন সাইজের মাছ রাখতে হবে, এর অ্যাগ্রেশন অনুযায়ী কোন মাছটা দিতে হবে আমরা সেটা ভাবি না। এর সাদা, তো এর সাথে কন্ট্রাস্ট করতে হবে, তাহলে একটু লাল দিয়ে দিই। কিছু কি করি আমরা দেখাচ্ছি। আমরা মার্কেটে যাই, আর মার্কেট থেকে এই লাল মাছ দেখতে পাই, সেটা প্যারট হতে পারে বা সিমিলার কোনো অস্কার হতে পারে, ঠিক আছে। আমরা এই ধরনের মাছ কিনে নিয়ে চলে আসি। এবার বুঝতে হবে, দাঁড়ান একটু ছোট মাছ ধরি, তাহলে বোঝাতে পারবো ব্যাপারটা, ঠিক আছে। এবার আমরা এই সাইজের একটা মাছ নিয়ে চলে এলাম, ঠিক আছে। এই মাছটার সাইজ কি আছে, 2-2.5 ইঞ্চি। এবার আপনাদের বোঝাচ্ছি এই প্ল্যাটিনাম গার্ডটার সাইজ কি আছে। এই প্ল্যাটিনাম গার্ডটা 10 থেকে 11 ইঞ্চি প্ল্যাটিনাম গার্ড আছে, ঠিক আছে। এবার আমরা কি করছি, এর সাথে এই দেখুন এই প্যারটটাকে আমরা এর সাথে রাখার চেষ্টা করছি, দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আমি এই ভুলটা করবো না, অনেক বন্ধুরা এটাই করেন, লালের সাথে সাদা, তারপরেই ব্যাস সব কাদা, মানে সব বিগড়ে গেল। যেই আমরা এই ভুলটা করবো, অমনি আমাদের প্ল্যাটিনাম গার্ড বা বড় মাছ, যে অ্যাগ্রেসিভ মাছ, সে ওটাকে খপাত করে ফিনিশ। তারপরে এটা বলবো যা,
এক্ষুনি মাছটাকে দিলাম, মাছটা কোথায় গেল, মাছটা ওর পেটে চলে যায় বা ও একদম খেয়ে দিয়ে ফালা করে দেয়। বন্ধুরা এইটা একটা ব্লান্ডার মিস্টেক আমরা করি, শুধুমাত্র আমাদের ভালো লাগে বলে আমরা প্রপার নলেজ না নিয়ে মাছ অ্যাড করে দিই। কখনো ভুলটা করবেন না। এক্সিস্টিং মাছ অনেক সময় ছোট সাইজের, সে বড় মাছকে অ্যাটাক করে, কারণ ও ওখানে থাকতে থাকতে ওই জায়গাটাকে ও এলাকা। তো মাছ ছোট হোক বড় হোক, এক্সিস্টিং মাছ যদি থাকে আর যদি নতুন মাছ অ্যাড করতে চান, তাহলে অবশ্যই সবার আগে কনসাল্ট করুন, তারপর মাছ অ্যাড করুন। এবার দেখুন আরো একটা কারণ কেন হঠাৎ মাছ মারা যায়। আমি বলবো একটু এখানে নিয়ে আসতে ক্যামেরা। এখানে দেখুন দুটো স্পঞ্জ ফিল্টার দিয়ে রেখেছি আমরা, ঠিক আছে, সিগলেট ট্যাঙ্ক, দুটো স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে। আচ্ছা এদিকে দেখুন, এখানে দেখুন দুটো স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে, একটা টপ ফিল্টার চলছে দেখুন, এবং এর সাথে আবার একটা পাওয়ার ফিল্টারও চলছে। এই দেখুন ফ্লো বেরাচ্ছে পাওয়ার ফিল্টার দিয়ে, ঠিক আছে। এখানে দেখুন গোলফিশ ট্যাঙ্ক আছে, এখানেও কিন্তু দুটো স্পঞ্জ দেওয়া আছে, একটা টপ দেওয়া আছে। এটাকে আমরা বন্ধ রেখেছি কারণ গোলফিশের অনেক সময় ঠান্ডা লেগে যায়, বন্ধ আছে। আচ্ছা এখানে আবার দেখুন, এখানে কিন্তু স্পঞ্জ দেওয়া আছে, এই ট্যাঙ্কে যদি আরো একটা স্পঞ্জ দিয়ে রেখেছি। এবার বোঝাই যে এই ফিল্টারেশনগুলোর ব্যাপার বোঝাচ্ছিলাম কেন। আপনাদের বুঝতে হবে যে যখনই আমরা মাছের কোয়ান্টিটি বাড়াবো, তারা যখন বড় হয়ে যাবে, তো আমরা যে সাইজের ফিল্টার বা যে কোয়ান্টিটি অফ ফিল্টার দিয়ে শুরু করেছিলাম আমাদের অ্যাকুরিয়ামটা, আপনাদের কিন্তু সেখানে একটা চেঞ্জ আনতে হবে। অনেক সময় হয়তো আমরা এখানে একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে এবং একটা টপ ফিল্টার দিয়ে শুরু করেছিলাম আমাদের এই জার্নিটা, ঠিক আছে। তখন হয়তো এখানে 5টা মাছ ছিল, কিন্তু যখনই এখানে 50টা মাছ হয়ে যাবে, তখন কিন্তু সেম একটা স্পঞ্জ ফিল্টার একটা টপ ফিল্টারে চলবে না। কারণ একটা যদি ছোট ঘরে দুজন থাকে, দেখবেন যতটা না গরম লাগে, ওই ছোট ঘরে যদি 20 জন হয়ে যায়, দেখবেন একটু সাফোকেশন হয়। ভিড় হয়ে গেলে হয়তো ফাঁকা বাসে, আপনারা যারা বাসে ট্রাভেল করেন দেখবেন যে যদি বাস ফাঁকা থাকে আরামসে ট্রাভেল করা যায়, কিন্তু ওই বাসে লোক যদি ভিড় হয়ে যায়, তাহলে দেখবেন মনে হয় দম আটকে আসছে, এই জানলা খোলো, এই ভিড় কমুক তাহলে ভালো হয় বা এক্সেট্রা। তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে। বাসের যে এক্সাম্পলটা দিলাম, সেম অ্যাকুরিয়ামের সাথে এক্সাম্পলটা যায়। আপনারা অনেক সময় কি করেন, মাছ বাড়াতে থাকেন কিন্তু ফিল্টারেশনে কোনো চেঞ্জ করেন না, বা ট্যাঙ্ক সাইজে কোনো চেঞ্জ করেন না, অথবা যে মাছটা যে সাইজের কিনেছিলেন, যে কটা মাছ, ওরা হয়তো তার 3 গুণ বড় হয়ে গেছে, কিন্তু আপনি ফিল্টারেশনটা সেম রেখে দিয়েছেন। তাহলে কি করে হবে? মাছ যখন সাইজে বড় হয়ে গেছে মানে তোর জায়গা বেশি লাগছে, মাছ যখন সাইজে বড় হয়ে গেছে মানে ও খাচ্ছে বেশি, মাছ যখন সাইজে বড় হয়ে গেছে খাচ্ছে বেশি, তো পটিও তো বেশি করছে। তো সবকিছু যদি বেড়েছে, তাহলে ফিল্টারেশন সিস্টেমটা কেন লো আছে, ওটাকেও হাই করতে হবে। বন্ধুরা আজকের এই পয়েন্ট দিয়ে এই ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টসে জানালে আমাদের উৎসাহ হয় এই ধরনের আরো নতুন নতুন ভিডিও আনার জন্য। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো, আর ভালো লাগলে আপনারা জানেন কি করতে হয়। তাই আজকের ভিডিও থেকে বিদায় নেবো। সবাই খুব ভালো থাকবেন, নিজের মাঝে ভালো রাখবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।